আসসালামু আলাইকুম। আমি এস এম মাসুদ, আপনাদের স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি লাইভ ক্লাসরুমে। আমি হেড অফ বাংলাদেশ অ্যাফেয়ার্স বিদ্যাবাড়ি। কেমন আছেন আপনারা? জান্নাতুল মিতু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানজিনা বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি জিজ্ঞাসা করেছেন কেমন আছি। আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি সবসময়ের জন্য, শুকর আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি, এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা বা বোর্ড দেখতে পাচ্ছেন কিনা একটু লিখে কমেন্ট করবেন, একটু লিখে কমেন্ট করবেন। ওকে, ফাইন। কামরুল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হ্যাঁ, ঠিক আছে। আপনারা জাস্ট একটু লিখুন যে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আমরা আজকে আলোচনা করবো লেকচার 5। লেকচার 5-এ বেশ কিছু টপিক এখানে যুক্ত করা আছে। বাংলাদেশের অর্থনীতি, যেখানে আলোচনা করা আছে বাংলাদেশের কৃষিজ সম্পদ উন্নয়ন পরিকল্পনা, প্রেক্ষিত পঞ্চবার্ষিকী, জাতীয় আয় ব্যয় বাজেট, আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, বীমা, বাংলাদেশ শিল্প বাণিজ্য, শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ ইত্যাদি। তো আমি শুরুতে যেটা বলবো যে টপিক অনেক বড়, অনেক বিশাল। একটু কৌশল করে না পড়তে পারলে আপনি এগোতে পারবেন না। কৌশল করে না পড়তে পারলে এগোতে পারবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, সুমনা খাতুন, একটু কথা বলতাম। সুমনা খাতুনকে একটু করেন তো, আনমিউট করেন তো, হ্যান্ড রাইজ করেন। সুমনা, সুমনা খাতুন এই যে এখানে আছে। হ্যাঁ, হ্যাঁ, বলেন, আনমিউট করে কথা বলেন সুমনা। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, বলেন। স্যার, আমি ভর্তি হয়েছিলাম নভেম্বর মাসে। তারপরে আমার অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা ছিল, তো আমি ক্লাস ঠিক মতো করতে পারিনি। এই ক্লাসগুলো কতদিন পর্যন্ত রেকর্ড থাকবে? পরীক্ষার আগ পর্যন্ত। পরীক্ষার আগ পর্যন্ত মানে? মানে আমি তো আপনাদের এই পরীক্ষাটা, এই কোর্সের যে পরীক্ষা, সেই পরীক্ষার আগ পর্যন্ত এগুলো রেকর্ড থাকবে। পরীক্ষা কবে হবে এটা তো আমরা কনফার্ম করে বলতে পারি না। হ্যাঁ, স্যার, আমি তো অনেক ক্লাস মিস হ্যাঁ, করছিলাম, তাই আমি যদি একটু সময় থাকতো কোর্স শেষ তাহলে হওয়ার পরেও থাকবে। আপনাদের কোর্স শেষ হওয়ার পরেও থাকবে, ঠিক আছে? কোর্স শেষ হওয়ার পরেও 1 মাস থাকবে। আনমিউট করেন, আনমিউট করেন। জি হ্যাঁ, বলেন। স্যার, যে কোর্স কয় মাস পর্যন্ত চলবে? কোর্স প্ল্যান তো আপনাদেরকে আগে দেয়া আছে, এটা আপনারা দেখে নেবেন আর সার্ভিসের সাথে কথা বলবেন, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে সার্ভিসের সাথে কথা বলবেন। আমি শুধু জানি এটা যে আপনাদের এই কোর্স শেষ হওয়ার পরেও এটা 1 মাস থাকবে রেকর্ডগুলো, ঠিক আছে? আমার মনে হয় যে আপনাকে ইনফরমেশনটা দিতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে আপনারা সার্ভিসে কথা বলবেন। পড়াশোনা সংক্রান্ত কথা আমি আসলে জবাব দিতে পারি, সার্ভিস সংক্রান্ত কথাবার্তা জবাব আমি দিতে পারি না, ঠিক আছে? সুমনা, অনেক ধন্যবাদ। আমি ওকে, এই যে ইসের সাজ্জাদ স্যারের 2টা ক্লাস আমি পেয়েছিলাম, তারপরে আর আপনার ক্লাস আমি পাইনি, এই যে আজই ফার্স্ট টাইম। ওই যে বললাম রেকর্ড থাকবে, রেকর্ডগুলো দেখে নেবেন, ঠিক আছে? জি হ্যাঁ, স্যার। ওকে প্লিজ। আচ্ছা, ওটাকে মিউট করে দেন। তো আমি একটু ক্লাসে, হ্যাঁ, আমি কথা বলি। বিষয়টা হচ্ছে যে এক একজনের পড়ানোর ধরন এক এক রকম, এক একজন এক একভাবে চিন্তা করেন। আমি যেভাবে চিন্তা করি, আমার যে কোর্স প্ল্যানে যে বিষয়গুলো থাকে, সেটা হচ্ছে যে আমার সবসময়ের জন্য স্টুডেন্টদের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোকপাত করার চেষ্টা করি, যেটা কোর্স কোর্স প্ল্যান এবং সময়, এই দুটোকে আমি মেনটেন করবার চেষ্টা করি। আসলে সময়ের মধ্যে আপনাকে আমি অধিক জ্ঞান দিয়ে লাভ নাই। আপনার দরকার হচ্ছে পরীক্ষায় পাশ করা এবং পরীক্ষায় ভালো করা। এই পরীক্ষা ভালো করার জন্য আপনার এই কি বলবো যে তথ্যের সমুদ্রে আপনাকে আসলে একটু জাগিয়ে রাখা বা একটু ভাসিয়ে রাখার চেষ্টাটাই আমি করব। আর আমি কথা বলবো আমার 18 বছরের অভিজ্ঞতায়, আহ যেভাবে আমি সবাইকে পড়িয়েছি বা দেখা যায় যেভাবে প্রশ্ন কমন পড়ে, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাক, আসুন আমরা আজকে আলোচনা করি লেকচার 5-এ। প্রথমে কি আছে? বাংলাদেশের কৃষিজ সম্পদ। হ্যাঁ, কৃষিজ সম্পদে আমাদের এখানে বেশ কিছু তথ্য আছে। তথ্যগুলো কিছুটা আপগ্রেড করতে হবে। আমি আপনাদেরকে কিছু তথ্য বলবো, আহ কিছু তথ্য বলবো যে তথ্যগুলো আমার একেবারেই মুখস্থ নাই, কারণ আসলে এগুলো হালনাগাদ তথ্য। হ্যাঁ, তথ্যগুলো আমি আপনাদেরকে দিব। আপনাদের কোনটা দরকার, যে আমি না দেখে বলি সেটা, নাকি আপনাদের তথ্য দরকার? একটু কমেন্ট করেন, মিঠুন।
ছোটন খান। সঠিক তথ্য। তাহলে তথ্যটা আমি আপনাদেরকে তথ্যটাই দিচ্ছি। মূল দরকার। জি জি। তাহলে আমি তথ্যগুলো আপনাদেরকে একটু লিখে দিই, আমি আমার মতো করে বোর্ডে একটু লিখি, ঠিক আছে? আহ, ঠিক আছে স্যার, আমাকে আমাকে আপনার মতো আসলে করে পড়ান স্যার। আমি আমার আমার পেপারস দেখতে হবে, এটাকে আপনারা অন্যভাবে নেবেন না। আপনাদের সঠিক তথ্য দরকার, আমি সেই সঠিক তথ্যগুলো একটু সিরিয়ালি একটু লিখবো। আপনারা পারলে এখন লিখবেন, না পারলে আমি মুখেও বলবো, এটা রেকর্ড করে, মানে আপনার ক্লাস, আপনারা ওইটা শুনে শুনে ওই তথ্যগুলো খাতায় একটু নোট ডাউন করে নেবেন প্লিজ, এটা আমার অনুরোধ। হ্যাঁ, আমি সেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা ওকে, করবো ঠিক যেগুলো আছে, কাজে ধন্যবাদ লাগবে। স্যার। ঠিক আছে, তাহলে ওনাকে আনমিউট করে দেন। আমি তাহলে একটু বোর্ডে চলে যাই, একটু বোর্ডে চলে যাই। সরি, আরে কি করছে? কৃষি বিষয়ক তথ্যে আমরা বেশ কিছু তথ্য একটু লিখবো, সেটা হচ্ছে এরকম: বাংলাদেশের মোট জমির পরিমাণ, মোট জমির পরিমাণ, মোট জমির পরিমাণ 3,66,57,000 একর প্রায়। 3,66,57,000 একর প্রায়। এর মধ্যে চাষাবাদযোগ্য জমির পরিমাণ, চাষাবাদযোগ্য জমির পরিমাণ 2,11,94,228.57 একর প্রায়। একর প্রায়, এটাকে আপনারা হেক্টরেও একটু মনে রাখতে পারেন, সবসময়ের জন্য সবকিছু হেক্টর বা একরে কনভার্ট করা দরকার নাই। এটা 85.77 লক্ষ হেক্টর প্রায়। ওকে, এগুলোর সোর্স হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। ওকে, আপনারা, আমি সবসময়ের জন্য আপনাদেরকে সোর্সের কথা বলবো না, কিন্তু যখন যেটা বলবো সেটা একটু মনে রাখার চেষ্টা করবেন। সোর্স MOA, সংক্ষেপে লিখলাম MOA, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। ওকে, এরপরে আমাদের যেটি মানে খুব বেশি, ধরেন এই ধরনের প্রশ্ন আসতেই পারে যে দেশে মোট জমির পরিমাণ কত বা মোট চাষাবাদযোগ্য জমির পরিমাণ কত, কিন্তু আসার মতো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে মাথা পিছু আবাদি জমির পরিমাণ কত। মাথা পিছু আবাদি জমির পরিমাণ, এটা একেবারে ধরেন জনসংখ্যা দিয়ে জমিকে ভাগ দিয়ে সবসময়ের জন্য অ্যাকুরেট তথ্য পাবেন ব্যাপারটা সেরকম না, কিন্তু তথ্যগুলো আমাদের যে কৃষি বিষয়ক যে ওয়েবসাইটগুলো রয়েছে, ধরেন কৃষি মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, কিংবা ধরেন বাংলাদেশ এগ্রিকালচারাল বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট বাড়ি, কিংবা ধরেন BRRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, হ্যাঁ, এই ধরনের প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে আপনি এই তথ্যগুলো একই রকম পাবেন, কারণ এরা সেই তথ্য মেনে চলতে বাধ্য যেটা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার দিয়ে থাকে। আমি কি বোঝাতে পেরেছি? সুতরাং বিচলিত বোধ করবেন না, একদম বিচলিত বোধ করবেন না। মাথা পিছু আবাদি জমির পরিমাণ 1,1231,553 একর প্রায়। একর প্রায় 0.123553 একর প্রায়, এটা অ্যাকুরেট তথ্য। কিন্তু যদি অপশনে না থাকে, অর্থাৎ না থাকলে, মানে অপশনে না থাকলে আপনি পাবেন যেটি, সেটা হচ্ছে একটা একটা হচ্ছে আহ, একটা 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 কমন পারসেপশন আছে আমাদের, আমরা 0.15 হেক্টর আমরা দেখেছি বিভিন্ন বইতে আছে, এবং প্রশ্নকর্তারা অনেক সময় বাজারের বই দেখে যখন প্রশ্ন করেন তখন এই তথ্যটি রাখবার চেষ্টা করেন। আমি আপনাদের অ্যাকুরেট তথ্যটা দিয়েছি, পাশাপাশি বাজারে যে তথ্যটি আছে
সেই তথ্যটি অনেক সময় অনেকে পিক করেন। তাই যদি আমার মূল তথ্যটি না থাকে, তখন ওই যে মানে পিপল পারসেপশন, যেটা সেই পারসেপশন থেকে একটা তথ্য আছে, সেই তথ্যটা থাকতে পারে। সুতরাং ওইটাকে আপনারা না থাকলে লিখে রাখবেন যে না থাকলে হবে 0.15 একর প্রায়, 0.15 একর প্রায়, 0.15 একর প্রায়। আর যদি এটাকে হেক্টরে চিন্তা করেন, যদি এটাকে হেক্টরে চিন্তা করেন, হেক্টরে হেক্টরে হবে 0.05 হেক্টর, 0.05 হেক্টর প্রায়, হেক্টর প্রায়। আমরা একটা বিষয় একটু মনে রাখবো, ধরেন এই যে এই তথ্যগুলোকে আমরা পড়ার সময় অনেক সময় বলি 0.1235553 বা 0.05। সবসময়ের জন্য মনে রাখবেন, পয়েন্টের আগে যদি 0 থাকে, সেই 0 কিন্তু বলতে হয় না। যখন আপনি মুখে বলবেন, লেখার সময় লিখতে হয়, কিন্তু মুখে যখন বলবেন তখন 0.05 হেক্টর এটা বলবেন না। কি বলবেন? 0.05 হেক্টর বলবেন, তবেই আপনি স্মার্ট। একই জায়গায় একই ভাই ভাই ধরেন পরপর দুজন গেছেন, তাকে প্রশ্ন করা হলো, বলুন তো যে মাথাপিছু আবাদি জমির পরিমাণ কত? আপনি বললেন, একজন বললেন 0.05 হেক্টর প্রায়, আরেকজন বললেন যে 0.05 হেক্টর প্রায়। বিশ্বাস করুন, ওই দুজনের মধ্যে থেকে যদি একজনকে দিতে হয়, দুজনেই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু এই দুজনের মধ্যে দ্বিতীয় জনকে নেওয়া হবে, কারণ তিনি স্মার্ট, কারণ স্মার্টলি তিনি প্রেজেন্ট করতে পেরেছেন। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, চেষ্টা করবেন। দেখেন, আঞ্চলিকতা কিন্তু আমার কাছে কোনো সমস্যা না। আঞ্চলিকতা আমার, কি বলবো, আঞ্চলিকতা আমার হচ্ছে অধিকার। ঠিক আছে, আঞ্চলিকতা আমার অধিকার, কিন্তু প্রমিত উচ্চারণে কথা বলা এটা আমার কর্তব্য। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি অঞ্চল ভিত্তিক কথা বলবো, এটা আমার অধিকার। আমি আমার বাড়ি সিরাজগঞ্জে কিংবা পাবনায়, বগুড়ায়, বরিশালে, আমি আঞ্চলিকতার টানে আঞ্চলিকতা আমি কথা বলবো আমার অঞ্চলের মানুষগুলোর সাথে। কিন্তু যখন একটা সভা সেমিনারে যাব বা আনুষ্ঠানিক কোনো প্রোগ্রামে যাব, সেখানে যদি আমি ওই আঞ্চলিকতায় কথা বলি, তাহলে মুশকিল। এখন আপনি বলবেন যে কেন? আমাদের সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, তিনি তো কিশোরগঞ্জের টানে কি সুন্দর করে কথা বলতেন। দেখেন, ওই জায়গাটা আপনি আগে যান, ওখানে যদি আপনি পৌঁছতে পারেন, তখন আপনি যা বলবেন তাতেই হিট। কথা বোঝাতে পেরেছি? সমস্যাটা কোথায়? আমরা কি হতে চলেছি? আমরা কর্মচারী হতে চলেছি, রাষ্ট্রের কর্মচারী হতে চলেছি। কথা বোঝাতে পেরেছি? আমরা জনগণের ভৃত্য হতে চলেছি, কারো গৃহভৃত্য নয়, জনগণের চাকর হতে চলেছি। তাই আমাদেরকে একটু মার্জিত হতে হবে। বোঝাতে পেরেছি? আর রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি তিনি কোন ভাবে কথা বললেন, সেটা আমরা যদি ওইটাকে কেন্দ্র করে কনসিডার করি যে না, তিনি এভাবে কথা বলেন, আমিও বলবো, না, হবে না। আপনাকে একটু চেষ্টা করতে হবে, আপনার চেষ্টা করতে হবে। সবসময়ের জন্য মনে রাখবেন যে আঞ্চলিকতা আপনার অধিকার, কিন্তু প্রমিত উচ্চারণের কথা বলা আপনার কর্তব্য। ওকে, আসুন আমরা তাহলে এই জিনিসগুলো একটু ধরে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, এরপরে ইম্পর্টেন্ট যে তথ্যটা আসে, এখানে আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে এই মাথাপিছু আবাদি জমির পরিমাণ। দেখুন, আমি এখানে স্টার চিহ্ন ইউজ করেছি, তার মানে স্টার চিহ্ন মানে হচ্ছে কি, স্টার চিহ্ন মানে এগুলো গুরুত্বপূর্ণ, আর যত স্টার তত বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তো এইরকম ধরেন স্টার, ডাবল স্টার তথ্য আপনি কি মানে লক্ষ লক্ষ স্টার, ডাবল স্টার পাবেন? তা কিন্তু পাবেন না। ঠিক আছে, কিন্তু আপনি যখন এই 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 আজকের যে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশন থেকে যে তথ্যগুলো আমার মুখ দিয়ে বের হচ্ছে, অথবা একটু পরে যেখানে যেখানে আমি দাগিয়ে দেব, সেই বিষয়গুলো অবশ্যই একটা সামারাইজড ইস্যু। কিন্তু এগুলোকে যখন আপনি মানে আপনার খাতায় তুলবেন আফটার ক্লাস, এখন যদি তুলতে নাও পারেন কোনো সমস্যা নাই, চেষ্টা করুন। কেউ এটা বলেন না যে স্যার একটু ধীরে চলেন, আমি লিখতে পারছি না, এটা এই ক্লাসে বলার সুযোগ সময় নাই। আপনি লুজার হবেন তাহলে। কথা বোঝাতে পেরেছি? কারণ এই ক্লাসটা রেকর্ড থেকে যাচ্ছে, আবার কথা রেকর্ড থেকে যাচ্ছে, লেখা রেকর্ড থেকে যাচ্ছে। আপনি আফটার ক্লাস এটাকে রিভিউ করবেন, রিভিউ করে যে তথ্যগুলোতে আমি জোর দিচ্ছি সেগুলোকে খাতায় নোট ডাউন করে ধারাবাহিকভাবে অনুশীলন করবেন। দেখবেন যে কয়দিন লাগবে, একটু মনোযোগ দিয়ে পড়বেন এবং পরীক্ষার আগে এই তথ্যগুলোই বারবার পড়বেন। আর একটা কথা, সাম্প্রতিক তথ্য নিয়ে কখনো চিন্তিত হবেন না। সাম্প্রতিক তথ্য আপনার যে আনসার করার দরকার, যে পরিমাণ আনসার করার দরকার, সেখানে যদি আপনি সাম্প্রতিকের বিষয়টি নিয়ে চিন্তা করেন, আসলে সাম্প্রতিক নাও আসতে পারে। আর যদি মনে করেন যে সাম্প্রতিক পড়তে না পড়ার কারণে একটা বা দুইটা তথ্য মিস হয়ে গেল, এতে আপনার তেমন ক্ষতি বৃদ্ধি হবে না। বুঝতে পেরেছি? আগে বাঁচতে হবে, আগে বাঁচতে হবে। সেটা কি, ভাত, ডাল, ভর্তা এসব দিয়ে আগে বাঁচতে হবে। তারপরে আপনি কত ভালো খাবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন। কথা বোঝাতে পেরেছি? মাছ খাবেন না গোশ খাবেন না কি খাবেন, সেটা পরে চিন্তা করবেন, আগে বাঁচেন। বেঁচে থাকার চেষ্টাটাই হচ্ছে প্রথম কথা, প্লিজ।
তাহলে এখানে আমার মাথাপিছু আবাদি জমির পরিমাণ সাধারণত এটা একর দিয়ে আসে, আর না আসলে হেক্টর দিয়ে আসবে। এই দুটো জিনিস আপনারা এখান থেকে পিক করতে পারেন। নেক্সট, ইম্পর্টেন্ট তথ্য, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরোক্ষভাবে বাংলাদেশের আচ্ছা, কথাটা বাংলাদেশেরটা আগে লিখলে ভাষা একটু চেঞ্জ হয়ে যেতে পারে, দরকার নাই। সেটা হলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। এই তথ্যটুকু এইভাবেই লিখুন, কৃষির উপর নির্ভরশীল প্রায় 70% জনগোষ্ঠী। 70% জনগোষ্ঠী। তথ্য আপনি অনেক পড়বেন, লাইন বাই লাইন পড়বেন, প্যারা প্যারা পড়বেন, পৃষ্ঠায় পৃষ্ঠায় তথ্য পড়বেন, কিন্তু মনে রাখবেন, আপনি যদি সঠিকভাবে প্রশ্ন চিন্তা করতে না পারেন, আপনি যদি সঠিকভাবে প্রশ্ন বাছাই করতে না পারেন, আপনার কোনো লাভ নাই। আপনি অনেক জানতে পারেন, কিন্তু সঠিক জায়গায় যদি হিট করতে না পারেন, আপনার কাজ হবে না। কথা বোঝাতে পেরেছি? বাজারের বইতে এটা আছে 80%, বেশিরভাগ বাজারের বইতে এটা আছে 80%। কিন্তু আমি যে তথ্যটি দিয়েছি, এই তথ্যটি কার তথ্য? এআইএস এর তথ্য। সোর্স এআইএস, এগ্রিকালচারাল ইনফরমেশন সিস্টেম সার্ভিসেস, সরি, এআইএস এর তথ্য, এগ্রিকালচারাল ইনফরমেশন সার্ভিসেস। এটা এই যে খামার বাড়িতে অবস্থিত, ফার্মগেট খামার বাড়িতে অবস্থিত, এআইএস এর তথ্য 70%। এখন আপনি বলেন, আমি বাজারে তথ্য নিব নাকি আমি সরকারি তথ্য নিব? এটা প্রতিষ্ঠানিত আছে, এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিসেস একটা ডিপার্টমেন্টই আছে যারা কৃষি বিষয়ক তথ্য প্রদান করে। তাহলে আমি কোন তথ্য নিয়ে পড়াশোনা করবো? 80% নিয়ে নাকি 70% নিয়ে? কমেন্ট করেন। ঠিক আছে, তার মানে 70% জনগোষ্ঠী আপনার এখানে বাংলাদেশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। ওকে, নেক্সট আরেকটি ইম্পর্টেন্ট তথ্য আছে, সেটা হচ্ছে মোট শ্রমশক্তির শতকরা, মোট শ্রমশক্তির প্রায় 45.33%, 45.33% কৃষিতে নিয়োজিত। খুব সিম্পল কিন্তু খুবই চমৎকার কোয়েশ্চেন, যে বাংলাদেশের মোট শ্রমশক্তির কত পার্সেন্ট কৃষিতে নিয়োজিত? আন্ডারলাইন করে রাখুন এটা। এবার আপনি নিজেকে বারবার প্রশ্ন করুন যে বাংলাদেশে যে শ্রমশক্তি আছে, 100% যে শ্রমশক্তি, সেই 100% শ্রমশক্তির মধ্যে কৃষিতে কত পার্সেন্ট নিয়োজিত আছে? কৃষিতে, আপনি বুঝতে পারছেন কৃষি বিষয়ক তথ্য এটা, এর চেয়ে ইম্পর্টেন্ট তথ্য আর কি হতে পারে? কৃষিতে নিয়োজিত কত পার্সেন্ট? জাস্ট 45.33%। তাহলে এর পাশে একটু লিখে রাখুন অন্য দুটো তথ্য, যদিও কৃষি যুক্ত নয়, কিন্তু এর সাথে রিলেট করে আপনি মনে রাখতে পারেন। তাহলে আরো দুটো খাত আছে, একটা হচ্ছে শিল্প আর একটা সেবা। তাহলে শিল্পে কত, সেবায় কত? টানলে যেমন মাথা আসে, তেমনি কৃষিতে টানলে ওই রকম শিল্প এবং সেবা খাতে কত পার্সেন্ট জড়িত, এটাও কিন্তু আসে। এবং খেয়াল করে দেখেন, রিলেট করে দেখেন যে দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তথ্য, যে মোট শ্রমশক্তি কত পার্সেন্ট কৃষিতে নিয়োজিত, কত পার্সেন্ট শিল্পে নিয়োজিত। সাউন্ড ক্লিয়ার না? আটকে যাচ্ছে। হ্যাঁ, ওনার সম্ভবত আপনার সমস্যা। আচ্ছা, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? একজন, দুজন, তিনজন, পাঁচজন, যদি একজনও শুনতে পান তাহলে আমি বুঝবো আমাদের কোনো সমস্যা নাই। দেখেন, ইয়েস, জি, ক্লিয়ার, ওকে, ফাইন। তারপরে যিনি শুনতে পাচ্ছেন না, আটকে যাচ্ছে, এটা তার নেট প্রবলেম। ওকে, প্লিজ। তাহলে আমরা একটু যেটা বলছিলাম, যে টানলে মাথা আসে, তেমনি কৃষিতে কত পার্সেন্ট নিয়োজিত টানলে শিল্পে এবং সেবায় কত, সেটাও আছে। তাহলে পাশে একটু স্টার চিহ্ন দিয়ে লিখে রাখুন, যে শিল্পে 17.02% এবং সেবা খাতে 37.65%। 37.65%। অনেকে প্রশ্ন করেন
যে সেবা বলতে আসলে কি বোঝায়। কৃষি তো বুঝতে পেরেছেন, শিল্পও বুঝতে পারছেন, সেবাটা কি? সেবা মানে কি স্বাস্থ্য খাত? শুধু স্বাস্থ্য না, হাসপাতাল যেরকম সেবা খাত, ডাক্তারি পেশার সেবা খাত, নার্সিং পেশার সেবা খাত, তরকারি বিক্রেতা সেবা খাত, পুলিশ সেবা খাত, আর্মি সেবা খাত, আমি শিক্ষক সেবা খাত। কথা বোঝাতে পেরেছে? এগুলো হচ্ছে সেবা খাত। স্বাভাবিকভাবে সেবা খাতটা তুলনামূলকভাবে কি হয়ে থাকে, একটু বেশি হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম মোট শ্রমশক্তির প্রায় 45.33% এখনো পর্যন্ত কৃষিতে নিয়োজিত, শিল্পে নিয়োজিত 17.02% এবং সেবা খাতে নিয়োজিত 37.65%। চমৎকার। ব্যাস, এই অংশ থেকে আমি একটু বেরিয়ে যাব। যেহেতু বাংলাদেশি কৃষি নিয়ে কথা হচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি। রেকর্ড আছে, সমস্যা নাই, মুছে দিলে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের বাংলাদেশে ফসল উৎপাদন হয় সারা বছর জুড়ে, ঠিক কিনা? তাহলে এটা তো একটা কমন কোয়েশ্চেন হতেই পারে যে মানে বাংলাদেশে আসলে কয় ধাপে ফসল উৎপাদন হয়? আপনি এখন প্রশ্ন তো মেলাতে পারছেন না। তো বাক্যটা যদি আমরা মিলিয়ে নিয়ে পড়ি তাহলে সুবিধা হয়। লিখুন, ফসল উৎপাদনে সারা বছরকে মোট দুটি মৌসুমে ভাগ করা হয়েছে। মোট দুইটি মৌসুমে ভাগ করা হয়েছে। যেমন এক, রবি মৌসুম। এটাকে আমি বলি এভাবে যে কার্তিক, আমার মনে রাখার জন্য, কার্তিক থেকে ফাল্গুন। আমি যদি এটাকে ইংরেজি মাসে ধরি তাহলে এটা দাঁড়াবে মধ্য অক্টোবর থেকে মধ্য মার্চ। এই মধ্য মার্চ বলতে আপনার চিন্তিত হওয়ার কিছু নাই। ধরে নিন যে বাংলা তারিখ চেঞ্জ হয় সাধারণত ইংরেজি মাসের 15, 16 বা 17 তারিখে, ক্ষেত্র বিশেষে, ঠিক আছে? তার মানে কি ওই 15, 16, 17 এটাকে আমরা মধ্য ধরে নেব। তাহলে মধ্য অক্টোবর থেকে মধ্য মার্চ, কার্তিক থেকে এটা ফাল্গুন, এই সময়কাল। সুতরাং এখান থেকে প্রশ্ন হতেই পারে ফসল উৎপাদনে সমগ্র বাংলাদেশকে মানে ফসল উৎপাদনকে কেন্দ্র করে বাংলাদেশের সারা বছরকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? খুব চমৎকার প্রশ্ন। দুইটা। কি কি? এক রবি মৌসুম আর একটা খরিফ মৌসুম। খরিফে আমরা যাব। তাহলে রবি মৌসুমের সময়কালটা কত? কোন সময় থেকে কোন সময়? কার্তিক থেকে, বাংলা কার্তিক থেকে ফাল্গুন, আর ইংরেজিতে মধ্য অক্টোবর থেকে মধ্য মার্চ। এটাকে আমরা বলছি রবি মৌসুম। এবং এই রবি মৌসুমের একটি বিশেষত্ব হচ্ছে এটি শীতকালীন ফসল হিসেবে বিবেচিত হয়। শীতকালীন ফসল হিসেবে বিবেচিত হয়। তাহলে 1 নম্বর চলে গেল। এবার যাব আমরা 2 নম্বরে। 2-এ কি আছে? 2 খরিফ, খ রয় রস্য ইকার প। খরিফ মৌসুম। একটা বিষয় কি জানেন, আমরা না বানান করতেও কিন্তু পারি না। এইটাকে সারা বাংলাদেশে বেশিরভাগ মানুষ বলে হিস্যিকার, হস্যিকার, রস্যিকার। জানেন এটা কি? সঠিক উচ্চারণে কেউ বলতে পারবেন? এর সঠিক উচ্চারণ হচ্ছে রস্য ইকার। খুবই মজার একটা পার্থক্য আছে এইটা আর এইটা। একে আমরা কি বলি জানেন? বলে হস্যই। নো, রস্যই। আর কার যুক্ত করে এটা হবে ই কার। একটা হচ্ছে রস্য ই, তার কার যুক্ত হয়ে এটা হয় রস্য ই কার। ঠিক ওই রকম ভাবে রস্য উকার, দীর্ঘ উকার। বুঝতে পেরেছেন? আজকে একটা মজার তথ্য শুনলাম যে বাংলাদেশে কোন একটা এলাকায় মানে বানান করছে যে বয়রস্যইকারে বি, ডয় শূন্য রয় আকার, এত শুদ্ধ হবে না, বয়স্যই বি, রয় আকার ল, ম্যাকর। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? কোন এলাকায় যে কমন পড়েছে আমি জানি না। মানে ব্যাপারটা হচ্ছে কি, এইটাকে বানান করছে বয় রস্য ইকার, ডয় শূন্য রয় আকার ল, বিড়াল।
কিন্তু এটাকে বানান করছে বয় হস্য ই রয়াকার ল সমান কি ম্যাকর। মানে ম্যাকর হচ্ছে স্থানীয় নাম, সম্ভবত এটা পাবনার সাথিয়া বা সুজানগরের দিকে হবে আর কি। বেশ মজা পেয়েছি আর কি। হোয়াট এভার, আই এম সরি, একটু ফান করার চেষ্টা, আর কিছু না। যেটা বলছিলাম যে আমরা খরিফে আছি। এই যে খরিফ মৌসুম, এই খরিফ মৌসুম একটা লম্বা মৌসুম, যেটা ব্যাপ্তি হচ্ছে চৈত্র থেকে শুরু করে, এটা চলবে আশ্বিন পর্যন্ত। চৈত্র থেকে আশ্বিন। এখন আপনি বলবেন যে স্যার এটা তো মনে থাকে না, আলাদা করে মুখস্থ করবো কিভাবে? জাস্ট খেয়াল করুন, আপনি এখানে শেষ করেছেন কোথায়? ফাল্গুনে। রবি শেষ করেছেন ফাল্গুনে, তাহলে খরিফ শুরু হবে ফাল্গুনের পরে। ফাল্গুনের পরের মাস কি? চৈত্র। চৈত্র। আর মৌসুম কি রবি শুরু হয়েছে কি দিয়ে? কার্তিক। তাহলে কার্তিকের আগের মাস কোনটা? আশ্বিন। খুব সহজ, চৈত্র থেকে আশ্বিন। এখন এই খরিফ আবার দুই ভাগে বিভক্ত। খরিফ আবার দুই ভাগে বিভক্ত। কিরকম? খরিফ একটা হচ্ছে ক খরিফ এক, খ খরিফ দুই। খরিফ দুই। এই খরিফ একের যে সময়কাল সেটা হচ্ছে চৈত্র থেকে আষাঢ়। চৈত্র থেকে আষাঢ়, একটু কষ্ট করুন, বিরক্ত হবেন না প্লিজ। চৈত্র থেকে আষাঢ়, যাকে আমরা বলবো মধ্য মার্চ থেকে মধ্য জুলাই। মধ্য মার্চ থেকে মধ্য জুলাই। মধ্য জুলাই এইটা গ্রীষ্মকালীন ফসল নামেও পরিচিত। এই খরিফ এককে আমরা বলে থাকি গ্রীষ্মকালীন ফসল। গ্রীষ্মকালীন ফসল। আর খরিফ দুই স্বাভাবিক। আষাঢ়ের পরে কি আসে? শ্রাবণ। আষাঢ়ের পরে শ্রাবণ, আর শ্রাবণ থেকে কি বলবো এটাকে, আষাঢ়ের পরে শ্রাবণ। হ্যাঁ, আর ওই পাশে শেষকালটা যাবে আশ্বিন। শ্রাবণ থেকে আশ্বিন। শ্রাবণ থেকে আশ্বিন। শ্রাবণ থেকে আশ্বিন। আর এই শ্রাবণ থেকে আশ্বিন ইংরেজিতে হবে মধ্য জুলাই থেকে মধ্য অক্টোবর। একবার যদি ধরতে পারেন তাহলে ওখান থেকে হিসাব মিলিয়ে নেওয়া যায়। মধ্য জুলাই থেকে মধ্য মধ্য অক্টোবর। মধ্য জুলাই থেকে মধ্য অক্টোবর। আর এটাকে আমরা বলে থাকি বর্ষাকালীন ফসল। বর্ষাকালীন ফসল। বর্ষাকালীন ফসল। তাহলে একটু খেয়াল করুন, আমরা যা লিখলাম তা থেকে যদি প্রশ্ন করি, সমগ্র এখন নিজে নিজে জাস্ট দেখে দেখে উত্তর করেন। দেখে দেখে আপনি খাতায় দেখে উত্তর করেন যে সমগ্র বাংলাদেশকে ফসল উৎপাদনকে কেন্দ্র করে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? আমাদের উত্তর হবে দুইটা। কি কি? একটা হচ্ছে রবি আর একটা হচ্ছে মৌসুম খরিফ। রবি মৌসুম কোন মাস থেকে কোন মাস আমরা বলতে পারছি? রবি মৌসুম হচ্ছে কবে থেকে কবে? কার্তিক থেকে ফাল্গুন। ইংরেজিতে কি হবে? মধ্য অক্টোবর থেকে মধ্য মার্চ। বাংলাদেশে শীতকালীন ফসল হিসেবে বিবেচিত হয় কোন ঋতু? আপনি বলবেন রবি মৌসুমের ফসল শীতকালীন ফসল নামে পরিচিত। ওকে, খরিফের সময়কাল কত? চৈত্র থেকে আশ্বিন। খরিফ মৌসুম কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। খরিফ এক কবে থেকে কবে? চৈত্র থেকে আষাঢ়। খরিফ দুই কবে থেকে কবে? শ্রাবণ থেকে আশ্বিন। আর বাংলাদেশে গ্রীষ্মকালীন ফসল কোনটি? খরিফ এক। বাংলাদেশে বর্ষাকালীন ফসল কোনটি? খরিফ দুই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা এই পর্যন্ত কাজ করে ফেললাম। দেখি কতটুকু আমাদের কাভার হয়েছে। আমরা এখানে আর হাত দিচ্ছি না, কারণ এখানে যে তথ্যগুলো চেঞ্জ করার কথা সেটা আমি আপনাদেরকে অলরেডি লিখে দিয়েছি। আপনারা আমার খাতায় লেখানো যে তথ্যটা আছে সেই তথ্যগুলোকে জোর দেবেন। ওকে, নেক্সট। এখানে বলছে কৃষি বিষয়ক বিভিন্ন শব্দ ও পূর্ণরূপ। অবশ্যই এই কৃষি বিষয়ক যে তথ্য আছে তার মধ্যে ধরুন, তার মধ্যে বিনা, এই বিনা, বিএডিসি, বাড়ি, প্রি, কোনটা বাদ দিব? কোনোটাই বাদ দেওয়ার সুযোগ নাই, চারটাই জানবেন। ঘুরে ফিরে এই প্রশ্নগুলো আসে, বাট প্রশ্নের ধরনটা কি হবে? প্রশ্নের ধরন হতে পারে ইংরেজিতে হোয়াট স্ট্যান্ডস ফর BINA, অথবা হতে পারে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বিনা।
full form of Bina? Okay. What is the elaborated form of Bina? কখনো এইটা আসবে না যে বিনার পূর্ণ মিনিং কি। পূর্ণ মিনিং কথাটা ভুল। পূর্ণ মিনিং বলতে গেলে আগে আপনাকে তুলে দিতে হবে বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। কথা বোঝাতে পেরেছি? প্রশ্নগুলো যথাযথভাবে ধারণ করার চেষ্টা করবেন, তাহলে জাস্ট এগুলো আপনাদেরকে পড়ে নিতে হবে। বিনা স্ট্যান্ডস ফর বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার বা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। BADC stands for Bangladesh Agricultural Development Corporation. BARI stands for Bangladesh Agricultural Research Institute. BRI stands for BRI, BRI বাংলা থাকতে পারে। বাংলা কিভাবে থাকতে পারে? বাংলায় থাকতে পারে এরকম ভাবে, BRI, BRI. What stands for BRI? Bangladesh Rice Research Institute বা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। ওকে, এগুলো কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেই তথ্যগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নাই, কিন্তু যে বললাম যে সেকেন্ডারি বা টারশিয়ারি অপশন হিসেবে, থার্ড লেভেলের অপশন হিসেবে আপনি সালগুলোকে পড়বেন, কিন্তু প্রথমে আগে এটাকে ভাঙবেন যে বিনা, BADC, বাড়ি বা ব্রির পূর্ণরূপ কি। আমি বোধহয় বিষয়টা বোঝাতে পেরেছি। নেক্সট, হ্যাঁ, যেমন এখানে এই যে HYV, টেকনিক্যাল একটা কোয়েশ্চেন মনে হয়। HYV হাই ইয়েল্ড ভ্যারাইটি, অর্থাৎ উন্নত জাত যেটা, হাই ইয়েল্ড ভ্যারাইটি। হ্যাঁ, IJSG ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ, এই ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ এটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু 2002 সালে। এটা প্রতিষ্ঠিত হয়েছে 2002 সালে, কিন্তু এর আগের নাম কি ছিল জানেন? IJO, আগের নাম ছিল IJO, ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন যেটা 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, পরবর্তীতে এইটার নাম পরিবর্তন করে রাখা হয়েছে IJSG তথা ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ। ওকে, বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট বা চা গবেষণা ইনস্টিটিউট, হ্যাঁ, চা গবেষণা ইনস্টিটিউট। এই যে IJSG এটার অবস্থান কিন্তু ফার্ম গেটে, এইটার অবস্থান ফার্ম গেটে, ফার্ম গেট। আর BTR এর অবস্থান হচ্ছে, বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউটের অবস্থান হচ্ছে কোথায়? শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল কোথায়? শ্রীমঙ্গল মৌলভীবাজারে। ওকে, আচ্ছা, আমি এটা বলেছি যে রবি শস্য বলতে আসলে কি বোঝে। রবি শস্য বলতে শীতকালীন ফসলকে বোঝায়। কিছু নাম ধরেন শীতকালীন সবজির কিছু 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 উদাহরণ আপনারা একটু মনে রাখলেন। হ্যাঁ, এগুলো যে ধরে ধরে আসবে তা না, বাট জাস্ট একটু এক নজর দেখে যাবেন। এবার চলে আসুন কৃষি শুমারিতে। কৃষি শুমারি খেয়াল করুন, কৃষি শুমারি এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশে। মানে এই যে অঞ্চল, এই অঞ্চলটাকে আমরা বলি আজকে বাংলাদেশ, কিন্তু এটা কি ছিল 1971 সালের পূর্বে, অর্থাৎ 26 মার্চ 1971-এর পূর্বে এই অঞ্চলটা ছিল পাকিস্তান। পাকিস্তানের একটা প্রদেশ যার নাম ছিল পূর্ব পাকিস্তান। ওকে, এখন আমরা তো দেশ কি ছিল পূর্ব পাকিস্তান বলতে পারি না, আমাদেরকে বলতে হয় পাকিস্তান ছিল। পাকিস্তানের এই অংশটার নাম কি ছিল? এটার নাম ছিল পূর্ব পাকিস্তান। তো ওই পাকিস্তান আমলে প্রথম যে কৃষি শুমারিটি হয়েছিল সেটা 1960 সালে। পাকিস্তান আমলে প্রথম যে কৃষি শুমারিটি হয়েছিল সেটা 1960 সালে। আর এই বাংলাদেশে শুরু হয়েছে 1977 থেকে, 1983, 84, 96, 2008 এবং এবং সর্বশেষ যেটা হয়েছে সেটা হলো 2019 সালে। 2019 সালে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে আমাদের প্রথম আদমশুমারি কয়েক রকম ভাবে প্রশ্ন হতে পারে। সরি, প্রথম কৃষি শুমারি কবে হয়েছে? প্রথম কৃষি শুমারি হয়েছে 1960 সালে। 1960 সালে যদি একদম, কারণ একটা প্রশ্ন করা হয় যে কৃষি শুমারি কবে হয়েছে প্রথম, তাহলে আমরা 1960 বলবো। যদি বলে যে স্বাধীন বাংলাদেশে কৃষি শুমারি প্রথম কবে হয়েছে, দেখি আমরা বুঝতে পারছি 1977 সালে প্রথম হয়েছে। এখন আমি যদি আপনাকে টেকনিক্যালি কোয়েশ্চেন করি যে বাংলাদেশে এ পর্যন্ত কয়বার কৃষি শুমারি হয়েছে, আপনি কি উত্তর দিবেন? 1960 বাদ দিলে
থাকে 5 বার, তাহলে কি আপনি 5 বার বলবেন? একটু উত্তর দেন। বাংলাদেশে কৃষি শুমারি কয়বার হয়েছে? বাংলাদেশে কৃষি শুমারি কয়বার হয়েছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি 5 অপশন আছে, 6 আছে, কি উত্তর দেব? আপনারা উত্তর দিবেন 6 বার। কেন 6 বার দিবেন? কারণ এই কৃষি শুমারি পরিচালনা করেছে বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে প্রতিষ্ঠানটি আছে, তারা এই সমীক্ষাটি করেছে। কথা বোঝাতে পেরেছে? তারা নিজেরাই শিরোনাম দিয়ে 2019 সালে যে কৃষি শুমারি চালিয়েছে সেটাকে তারা বলেছে ষষ্ঠ কৃষি শুমারি 2019। আমার কথা বুঝতে পেরেছেন? ষষ্ঠ কৃষি শুমারি 2019। তাহলে ষষ্ঠ বের করতে গেলে 1960 সাল যদি আপনি না ধরেন তাহলে তো ষষ্ঠবার হচ্ছে না। প্রথম 1960, তারপর স্বাধীন বাংলাদেশে প্রথম 1977, তৎপরবর্তীতে 1983-84 সালে, তারপরে 1996 সালে, তারপরে 2008 সালে, তারপরে 2019 সালে। এই গুণে হয় সর্বসাকুল্যে 6 বার। তাহলে টেকনিক্যালি আমরা এটা মনে রাখবো, বাংলাদেশে এ পর্যন্ত কয়বার কৃষি শুমারি হয়েছে? কি উত্তর দিব? উত্তর দিব, কি উত্তর দিব বলুন? উত্তর দিব 6 বার। স্বাধীন বাংলাদেশে কয়বার কৃষি শুমারি হয়েছে? আমরা উত্তর দিব 5 বার। বাংলাদেশে প্রথম বা বাংলাদেশ অঞ্চলে প্রথম কৃষি শুমারি কবে হয়েছে? উত্তর দিব 1960 সালে। স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষি শুমারি কবে হয়েছে? উত্তর দিব 1977 সালে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে এখানে আরো 2টা কোয়েশ্চেন আসার সুযোগ আছে, আরো 2টা প্রশ্ন আসার সুযোগ আছে। সেটা কি? সেটা হলো যে এই যে 2008 সালে যে কৃষি শুমারিটি হয়েছে, 2008 সালে যে কৃষি শুমারি হয়েছে, এটি ছিল দেশের প্রথম পূর্ণাঙ্গ কৃষি শুমারি। দেশের প্রথম পূর্ণাঙ্গ কৃষি শুমারি। এর আগে পূর্ণাঙ্গ হয়নি, এর আগে খণ্ড খণ্ড হয়েছে, কিন্তু প্রথম পূর্ণাঙ্গ কৃষি শুমারি হয়েছে 2008 সালে। ক্লিয়ার? 2008 সালে। আর যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে সর্বশেষ কৃষি শুমারি কবে হয়েছে সেটা একটা আলাদা প্রশ্ন হতে পারে। সর্বশেষ কৃষি শুমারি কবে হয়েছে সেটা একটা আলাদা প্রশ্ন হতে পারে। আর এইটা 2019 সালে, আমরা তারিখটা একটু লিখে রাখতে পারি। 2019 সালে যেটা হয়েছে 9 থেকে 20 জুন 2019। এই যে 2019 সালে যেটি হয়েছে সেটা হচ্ছে 9 থেকে 20 জুন 2019। 9 থেকে 20 জুন 2019। তাহলে আমরা আরো অতিরিক্ত 2টা তথ্য পেলাম। সেটা হচ্ছে দেশের প্রথম পূর্ণাঙ্গ কৃষি শুমারি কবে অনুষ্ঠিত হয়েছে? আমরা বলবো 2008 সালে। সর্বশেষ কৃষি শুমারি কবে হয়েছে? 2019 সালে। কত থেকে কত তারিখ? 9 থেকে 20 জুন 2019। আমার মনে হয় কৃষি শুমারি বিষয়ক তথ্য থেকে আসবার মতো সবগুলো কথা আমি বলে ফেলেছি। নেক্সট, এই দেখেন এখানে আছে এই তারিখগুলো আমাদের, যে 9 থেকে 20 জুন 2019। 9 থেকে 20 জুন 2019 সারা দেশে ষষ্ঠবারের মতো কৃষি শুমারি অনুষ্ঠিত হয়। এখানে স্লোগানটা মনে রাখতে পারেন, সর্বশেষ কৃষি শুমারি স্লোগান, কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। যদিও এটা আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য একটু গুরুত্ব দিয়ে ভাব নিয়ে পড়াই, কথা বুঝতে পারছেন, কিন্তু এই ধরনের তথ্য আসে না। আসলে আসতে পারে, আসতেই পারে, কিন্তু এরকম আসার তো লক্ষটা অপশন আছে, ঠিক কিনা? সচরাচর এই তথ্যগুলো এরকম ভাবে আসে না। তবুও সেকেন্ডারি অপশন হিসেবে এগুলোকে মনে রাখার চেষ্টা করবেন। জুম চাষ, দেখা যাক কি আছে এখানে। এই জুম চাষে আপনার হচ্ছে কি হতে পারে? প্রশ্ন হতে পারে জুম চাষ কি? জুম চাষ কি? প্রশ্ন যদি এটাই করে জুম চাষ কি, আপনার উত্তর তো একটাই হচ্ছে বিশেষ পদ্ধতি ফসল উৎপাদনের বিশেষ পদ্ধতি। কোথায়? পাহাড়ি অঞ্চলে। আর কিছু কি পড়ার আছে? আপনাকে এই লিটারেচার মুখস্থ করবেন? এই লিটারেচার মুখস্থ করার কোনো দরকার নেই। নিশ্চয়ই প্রিলিমিনারিতে আপনাকে কোশ্চেন করবে না যে জুম পদ্ধতিতে কিভাবে চাষ করা হয়। ঠিক আছে? পাহাড়ে ঢালে মাটি খুঁড়ে একসাথে বিভিন্ন ধরনের বীজ বপন করা হয় এবং একই জায়গায় বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। এই পদ্ধতিটাকে বলা হয় জুম পদ্ধতি। আসবে কোথাও? আসবে না। ভাল লাগছে একবার পড়ে যান, 2বার রিডিং দিয়ে নেন।
মুখস্থ করার একদম দরকার নেই। প্রশ্ন সিম্পল, জুম চাষ কি বা জুম কি? জুম হচ্ছে পাহাড়ি অঞ্চলে চাষের একটা বিশেষ পদ্ধতি, কথা শেষ। বা জুম কি? জুম হচ্ছে একটা চাষ পদ্ধতি, একটা বিশেষ ধরনের চাষ পদ্ধতি। কোথায় এই চাষ কোথায় করা হয়? পাহাড়ি অঞ্চলে, কথা শেষ। নিচে কোনটি কৃষি খাতের অন্তর্ভুক্ত? উত্তর দেওয়ার চেষ্টা করেন। মৎস্য, কৃষি ও বনজ দুটোই, কোনোটি নয়। সি, ক খ। কারণ মৎস্য, কৃষি এবং বনজ সবগুলি হচ্ছে কৃষি খাতের অন্তর্ভুক্ত। কত বাজে? নেক্সট, 2020-21 অর্থ বছরে কৃষি খাতে ভর্তুকির পরিমাণ কত? কৃষি খাতে ভর্তুকির পরিমাণ কত? 9,000 কোটি টাকা। নেক্সট, জুম চাষ চলে গেছে, এটা দরকার নাই। অর্থকরী ফসল, এই অর্থকরী ফসলে এটা মনে রাখবেন যে আমাদের এই যে পাট, এই পাট হচ্ছে প্রধান অর্থকরী ফসল। সরি, সাদা না, না সাদা দিলে সাদাই দিতে হবে। পাট হচ্ছে প্রধান অর্থকরী ফসল, প্রধান অর্থকরী ফসল। এই যদি অর্থকরী ফসল হয়, এটা যদি অর্থকরী ফসল হয়, অর্থকরী ফসল, তাহলে প্রধান অর্থকরী ফসল কোনটি? প্রধান অর্থকরী ফসল পাট। দ্বিতীয় কোনটি? দ্বিতীয় হচ্ছে চা, চা হচ্ছে দ্বিতীয়। তারপর হচ্ছে তামাক হচ্ছে তৃতীয়। অনেকে আলুকে অর্থকরী ফসল হিসেবে বিবেচনা করতে চান, কিন্তু এই ধরনের কোনো গেজেট আমাদের কাছে নাই। এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট, দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল চা, তৃতীয় প্রধান অর্থকরী ফসল হচ্ছে তামাক। ওকে। আর এই রিলেটেড যে তথ্যগুলো রয়েছে, যেমন গবেষণা প্রতিষ্ঠান, আমি মনে করি না যে পাট গবেষণা প্রতিষ্ঠান কোথায়, বিজিআরআই বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট কোথাও অবস্থিত, এই প্রশ্ন আসবে। বাট এই ধরনের প্রশ্ন আসে, এবং সেক্ষেত্রে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় রেশম গুটি বা রেশম কি বলে যে রেশম গুটি বা রেশম চাষকে কেন্দ্র করে। যেমন রেশমকে কেন্দ্র করে যদি হয়, রেশম গুটির চাষ সবচেয়ে বেশি হয় চাপাই নবাবগঞ্জে। কিন্তু এই রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট কিন্তু রাজশাহী। এই যে কনফিউজিং কোয়েশ্চেন, এইটা কিন্তু প্রশ্ন আসার জায়গা। রেশম গুটি বা রেশম চাষ সেম কথা। রেশম গুটি বা রেশম চাষ হয় সবচেয়ে বেশি কোথায়? চাঁপাইনবাবগঞ্জে। কিন্তু মনে রাখবেন, সবচেয়ে বেশি উৎপাদন হয় বলেই সেখানে গবেষণা প্রতিষ্ঠান থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায়? রাজশাহীতে। তার মানে এই টেকনিক্যাল কোয়েশ্চেন। যেমন এই যে এটাকে বলছে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট। হ্যাঁ, ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, এটাকে শুধুমাত্র ইক্ষু গবেষণা ইনস্টিটিউট বলে না, এটাকে বলা হয় ইক্ষু গবেষণা কি বলে, বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট। সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট শুধু, কারণ চিনি উৎপাদনের জন্য একমাত্র উপাদান আখ নয়, আরো অন্যান্য উপাদান রয়েছে। আলু থেকেও চিনি হয়, বিট থেকেও চিনি হয়, বিভিন্ন ধরনের। অর্থাৎ চিনি উৎপাদনের যে সমস্ত মানে ফসল রয়েছে, সেগুলোকে কেন্দ্র করে এই ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, যেটা তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট, আর এর অবস্থান হচ্ছে ঈশ্বরদীতে। সুতরাং এই দুইটাই যে একটু ভিন্ন ধারার যে তথ্য, সেই তথ্যগুলো প্রশ্ন আসার জন্য উপযুক্ত। নেক্সট, বরাবর আমাদের কাছে খুবই কমন প্রশ্ন ধান। মনে করতে পারেন যে এইটাও কি আসতে পারে। হ্যাঁ, ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, ইংরেজিতে বলে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, সংক্ষেপে বিআরআরআই, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটা গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। এই ধরনের প্রশ্ন হয়। নেক্সট, যেমন গম, এখানে একটা কথা আছে, এই যে আমরা দেখছি গম গবেষণা কেন্দ্র কোথা বলা হচ্ছে? নসিপুর, দিনাজপুরে। আপনারা কি জানেন যে এখন এই প্রতিষ্ঠানটার নাম একটু চেঞ্জ করা হয়েছে, জায়গা একই আছে, এইটার নামকরণ করা হয়েছে এরকম, বাংলা গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট,
আর তার অবস্থানটা হচ্ছে এই নসিপুর দিনাজপুরে। তার মানে কি শুধু গম বা শুধু ভুট্টা গবেষণা নামে কোনো প্রতিষ্ঠান নাই। গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এখন কোথায়? একত্র করে নামকরণ করা হয়েছে দিনাজপুরের নসিপুরে। ওকে, যেমন এখানে একটা মজার তথ্য আছে, যেমন আম। দেখেন, আম গবেষণা ইনস্টিটিউট, আম গবেষণা কেন্দ্র, ইনস্টিটিউট বলেন, এটাকে কেন্দ্র বলে, আম গবেষণা কেন্দ্র, ম্যাঙ্গো রিসার্চ সেন্টার, এইটা চাঁপাইনবাবগঞ্জে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আম একটা ফল, আমরা এই ভুলগুলো কমনলি করে থাকি। আম একটা ফল, কিন্তু যখনই আপনি পড়েছেন আম গবেষণা কেন্দ্র কোথায়, পড়েছেন চাঁপাইনবাবগঞ্জ, প্রশ্ন এসে গেছে ফল গবেষণা কেন্দ্র কোথায়? প্রশ্নে এসে গেছে ফল গবেষণা কেন্দ্র কোথায়? ফল গবেষণা কেন্দ্র কোথায়? ওই আপনি জেনেছেন চাঁপাইনবাবগঞ্জ, মাথায় আছে চাঁপাইনবাবগঞ্জ, উত্তর দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু তা হবে না। মনে রাখতে হবে ফল গবেষণা কেন্দ্র হচ্ছে রাজশাহীতে। ফল গবেষণা কেন্দ্র রাজশাহীতে। তাহলে এই যে একটু ভিন্ন ধারার যে তথ্য, এই তথ্যগুলোকে একটু আলাদা করতে জানতে হবে, আলাদা করে এটাকে গুরুত্ব দিতে হবে। আম গবেষণা কেন্দ্র রাজশাহীতে, কিন্তু ফল গবেষণা কেন্দ্র কোথায়? না, আম গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জে, কিন্তু ফল গবেষণা কেন্দ্র কোথায়? রাজশাহীতে। রেশম উৎপাদনের শীর্ষ জেলা কোনটা? চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায়? রাজশাহীতে। নিশ্চয়ই আমি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদের। ধৈর্য হারা হবেন না, ধৈর্য হারা হবেন না। পার্টিসিপেশন যারা এখানে, যারা শুরুতে 50 জন ছিলেন, এখন বোধহয় 41 জন দেখছেন, কেন তারা চলে গেছেন? যদি আমাকে তোয়াক্কা না করে চলে যান, সেটা আপনাদের ব্যাপার। পড়ানোর মেথড এক এক সময়, আমি আপনাকে ডায়াগ্রাম এঁকে, মানচিত্র এঁকে পড়াতে পারি, কিন্তু তাতে কি কাজ হবে? আর এই তথ্যগুলো লিখে রাখেন। এই কথাটা বলবেন না যে এস এম মাসুদকে পরীক্ষা হলে গেলে চেনা যায়, যদিও জানি এটা আপনারা যারা এই ক্লাসগুলো করছেন তারা একটা পর্যায়ে বলতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। এই জন্য বলি, যারা ক্লাস করছেন একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন। ইন্টারনেট প্রবলেম কিংবা বিদ্যুতের সমস্যার কারণে সেটা আলাদা ব্যাপার, কেউ ছুটে যেতে পারেন, কিন্তু ইচ্ছা করে এই ক্লাসগুলো মিস করেন না। ঠিক আছে, আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি খাতায় নোট করবেন, এগুলো পড়ে পরীক্ষা হলে যাবেন। ক্লিয়ার? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ঠিক আছে, আমাকে আমার চেহারা সুন্দর না, আমাকে দেখে মানে খুব স্মার্ট মনে করার কোনো কারণ নাই। আমি কথাও বলতে পারি না, কিন্তু আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো দয়া করে দেখে পরীক্ষা হলে যাবেন। আমি প্রশ্ন কমন দিই না। আমি, আমার কাছে কেউ জিজ্ঞাসা করলে যে স্যার কোনটা পড়বো, কোনটা গুরুত্বপূর্ণ, একটু সাজেশন দেন, আমি বলি আমার ক্লাসই সাজেশন। ক্লাস করেন নিয়মিত, প্র্যাকটিস করেন, পরিশ্রম করেন, পরীক্ষা হলে যান। শুধু প্রিলি নয়, ভাইবা পর্যন্ত আটকাবেন না ইনশাআল্লাহ। প্লিজ, নিজে ঢাক বোধে নিজে পেটালাম, আসলে মনোযোগী করার জন্য কথাটা বললাম। মানার না মানার এটা আপনার ইস্যু। ঠিক আছে, নেক্সট। এখানে আম থেকে আমরা চলে যাব, এই যে দেখেন, এই যে ভুট্টা গবেষণা কেন্দ্র, এখানে আলাদা করে বলছে, আলাদা করে বলছে। আমি কিন্তু আগেই বলেছি ভুট্টা, এটার সাথে গম যুক্ত করতে হবে। হ্যাঁ, গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র দিনাজপুরের কোথায়? একটু আগে লিখেছি, দিনাজপুরের নসিপুরে, দিনাজপুরের নসিপুরে। ওকে, আলু গবেষণা কেন্দ্রটা রংপুরে। চলে যান, দরকার নাই এগুলোতে। চলে আসি পাটে। পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল, কথাগুলো আমি এর আগেও একবার বলেছি। পাট প্রধান অর্থকরী ফসল, দ্বিতীয় আলু এবং তৃতীয় চা। হয়ে গেছে। পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে কয়টা পণ্যে? 6টা পণ্যে। ওকে, আর পাটের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে 17টি পণ্য পরিবহনে। এবার এই আন্ডারলাইন করা অংশগুলো দিয়ে নিজেকে প্রশ্ন করেন, বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? পাট। দ্বিতীয় কোনটি? আলু। তৃতীয় আলু, সরি, এটা দ্বিতীয়টা হবে নো, নট আলু, এটা দ্বিতীয় হবে চা। দ্বিতীয় হচ্ছে চা, দ্বিতীয় হচ্ছে চা, আর তৃতীয় হচ্ছে তামাক। তৃতীয় হচ্ছে তামাক। পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে কয়টা পণ্যে? 6টা পণ্যে। পাটের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে কয়টা পণ্য পরিবহনে? কথাগুলো একটু পার্থক্য বুঝবেন। পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, পাটজাত মোড়কের ব্যবহার মানে প্যাকেট, তা বাধ্যতামূলক করা হয়েছে 6টা পণ্যে, কিন্তু পাটের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে কয়টা পণ্যে? 17টা পণ্যে। কোন 6টা পণ্য, কোন 17টা পণ্য, এ মাথায় আনার দরকার নাই। আমি কি বোঝাতে পেরেছি? এত কিছু মাথায় আনতে গেলে আপনি বেঁচে থাকবেন না। চলে যান পরের অংশে। ঠিক আছে, মরে যাওয়া ভালো নাকি বেঁচে থাকা ভালো? কেউ কি মরে যেতে চায় বলেন? সবাই জানি আমাদের চলে যেতে হবে, হ্যাঁ, দম পুরালেই ঠুস। কিন্তু
তারপরে আমরা মরতে চাই না, বাস্তব ওইটা, শেষ ওইটা। কথা বোঝাতে পেরেছি? যাই হোক, এবার আসুন, এই যে সবচেয়ে বেশি পাট উৎপাদন কোথায় হয়? সর্বাধিক পাট উৎপাদন হয় ফরিদপুরে। ওকে, তারপরে জুটন কি? জুটন, জুটন কি? প্রশ্নটা এটা এইভাবে প্রশ্ন রাখবেন, নিজেকে প্রশ্ন করবেন, জুটন কি? পাট ও সুতার মিশ্রণে এক ধরনের কাপড়। পাট ও সুতার মিশ্রণে এক ধরনের কাপড়। ওকে, জুটনের জুটনে পাট ও সুতার আনুপাতিক আনুপাতিক হার কত? 70% এবং 30%। অর্থাৎ পাট হচ্ছে, পাটের পরিমাণ 70%, মানে জুট 70%, এবং সুতার পরিমাণ হচ্ছে 30%। ওকে, এই যে জুটনের আবিষ্কারককে, এই ধরনের প্রশ্ন আসে। জুটনের আবিষ্কারক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। একটি কাঁচা পাটের গাইটের ওজন কত? একটি কাঁচা পাটের গাইটের ওজন 3.5 মণ। একেবারেই 3.5 মণ। কথা বোঝাতে পেরেছি? বাজারে বইতে এগুলো পাবেন না, বাজারে বইতে এগুলো পাবেন না, কারণ এটা হিসাব করা আছে। আমাদের যে মানে পাট মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আমাদের কাঁচা পাটের গাইটের নির্দিষ্ট কোনো ওজনই নাই। এটার একটা প্যারামিটার আছে, এরকম 130 থেকে 150 কেজি। কথা বোঝাতে পেরেছে? 130 থেকে, একটা গাইটে 130 থেকে 150 কেজি থাকে। কিন্তু এটাকে আপনি যখন মানে মনে কনভার্ট করতে চাচ্ছেন, সেইটার আবার একটা মন নিচে পড়া আছে 3.5 মণ প্রায়। ঠিক আছে, কোথাও আছে 3.25 মণ, কোথাও আছে আপনার 4.25 মণ, কোথাও আছে 4.5 মণ। ভুলে যান, আমি যে তথ্য দিয়েছি এ পর্যন্তই সঠিক, 3.5 মণ। দেখবেন যে বাজারে যে যে অল্প কিছু প্রশ্ন নিয়ে ধরেন আপনার খুব বেশি টানা পড়ে আছে, তার মধ্যে এইরকম একটা তথ্য হচ্ছে এইটা। জীবনে কারো কথা ভুলবেন না। 3.5 মণ, 3.5 মণ, 3.5 মণ। আমি ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছি এবং সোর্সও বলে দিয়েছি, মিনিস্ট্রি অফ জুট। ঠিক আছে, চলে আসুন পরের অংশে। চা, চায়ের ক্ষেত্রে যেটা করা যেতে পারে, আমাদের বাংলাদেশে প্রথম চায়ের যে চাষ, এটা ব্রিটিশরাই শুরু করেন, এবং প্রথম যে বাগানটি করা হয়েছিল সেটা চট্টগ্রামের ক্লাব এলাকায়, যেখানে আজকে চট্টগ্রামের যে হোটেল রেডিসন ব্লু আছে, চট্টগ্রামের যে হোটেল রেডিসন ব্লু, সেই ওইখানেই ছিল একসময় চায়ের বাগান। এটাই ছিল বাংলাদেশের প্রথম চা বাগান। সুতরাং প্রথম চায়ের বাগান, প্রথম চা চাষ, প্রথম চা চাষ কত সালে? 1840 সালে। কোথায়? চট্টগ্রাম ক্লাব প্রাঙ্গণে। ঠিক আছে, কিন্তু বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা বাগান প্রতিষ্ঠিত হয় 1857 নয়, এটা হবে 1854 সালে। 1854 সালে, বাংলা পিডিআর তথ্য। ঠিক আছে, 1854 সালে। এবং এখানে লিখে রাখতে পারেন, না থাকলে হবে 1848, সরি 1848, 1848। এখন আপনি বলতে পারেন যে আপনিও তো দুইটা তথ্যই লিখলেন। লিখলাম, মন চাইছে তাই লিখলাম। আসলে কি মন চাইছে এই জন্য লিখলাম? ব্যাখ্যা নিশ্চয়ই আমার হাতে আছে, বাংলা পিডিয়াতেই আছে, আপনি বাংলা পিডিয়া খুলে দেখতে পারেন। কথা বোঝাতে পেরেছি? ওখানে বলাই আছে 1854 সালে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চা বাগান শুরু হয় সিলেটের মালনীচড়ায়। কিন্তু সেখানে আবার লেখা আছে যে এইটা আবার কেউ 1848 ধারণা করে থাকে। এটা বাংলা পিডিয়ারই তথ্য। তারা জোর দিয়েছে শুরু করেছে 1854 দিয়ে, সেকেন্ডারি অপশন হিসেবে রেখেছে 1848। আমিও তাই শুরুতে রাখবো 1854, না থাকলে 1848। যেখানে মানুষে মানুষে সংঘর্ষ হয়, যেখানে একজনের বইয়ের সাথে আর একজনের বইয়ের, না বইয়ের কথা বলিনি, আমি আসলে বইয়ের বলেছি, একজনের বইয়ের সাথে আর একজনের বইয়ের যেরকম সংঘর্ষ হয়, না শুনতে তো ওরকমই লাগে নাকি মিঠুন? যে বউয়ের সংঘর্ষ, মানে আমার বউ আপনার বউ দুইজনে ঝগড়া লাগাইছে। যদি আমার বউ ঝগড়া লাগানোর লোক না, ঠিক আছে, বরঞ্চ ঝগড়া মীমাংসা করার লোক। ঠিক আছে, বুঝে নেন কি বলতে চেয়েছি। মানে ঝগড়া মীমাংসা না, আপনি ঝগড়া করবেন ওইখানে জরিমানা করবে, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। তো যাই হোক, ওই ঝগড়া লাগার যে বিষয়টা, যেটা হচ্ছে একজনের বই, আমি একটা বই লিখেছি, আপনি একটা বই লিখেছেন, এই বইয়ের যে তথ্য সেটা তথ্যে বিভ্রাট হয়। কিন্তু বাংলা পিডিয়াতেই তথ্য দেওয়া আছে 1854 এবং 1848। সুতরাং আমরা দুটো তথ্যই মনে রাখবো। প্রথমে মনে রাখবো 1854, না থাকলে হবে 1848। বাইরে তথ্য দেওয়ার সুযোগই নাই। ইজ ইট ক্লিয়ার? বাইরে তথ্য নেওয়ার কোনো সুযোগ নাই। নেক্সট, হ্যাঁ, আমাদের বর্তমানে চা বাগান কতটি আছে? চা বাগান আছে 167টি। একটা আপডেট করে নেবেন, 167টি বর্তমানে দেশে চা বাগান আছে 167টি। এবং সর্বশেষ চা বাগান প্রতিষ্ঠিত হয় সর্বশেষ পঞ্চগড়ে, এটা হবে 2019 সালে।
সর্বশেষ পঞ্চগড়ে 2019 সালে, এটা Z&Z চা বাগান, Z&Z চা বাগান বলে, সেটা হচ্ছে কোথায় বললাম, পঞ্চগড়ে। হ্যাঁ, এটা হচ্ছে সর্বশেষ চা বাগান 2019 সালে। তাহলে একটু খেয়াল করুন তো, যে কোনো তথ্য পড়ার সময় শুরুতে বিবেচনা করবেন প্রথম এবং পরে বিবেচনা করবেন শেষ, মধ্যবর্তী কিছু দিয়ে প্রশ্ন হয় না গো, বুঝতে পেরেছেন? প্রথম এবং শেষ, এটাই হচ্ছে প্রশ্নের একটা 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 কি বলবো যে ট্রেন্ড। আমি আপনাদেরকে এখানে কি লেকচার দিতে এসেছি? আমি কি গলাবাজি করতে এসেছি? আমি কত জানি এটা জানাতে এসেছি? না, আমি যা জানি সেটা আপনারা হয়তো জানেন না, কিন্তু আপনারা এরকম অনেক তথ্য জানেন যেটা আমি জানি না। কথা বোঝাতে পেরেছি? কিন্তু আমি যেটা জানি সেটা আবার আপনি জানেন না, কারণ আমি জানি আমার অভিজ্ঞতা আপনার চাইতে বেশি, 18 বছর ধরে আমি প্রশ্ন ঘাটছি, আমি অফিসার তৈরি করছি, ঠিক কি না? এই কারণে আমার একটা অভ্যস্ততা আছে, এই অভ্যস্ততাটা আপনার নাই, বিনয়ের সঙ্গে বলছি। আমি চিন্তা করতে পারি যে প্রশ্নটা কোথা থেকে এসেছে। যেহেতু আমি পড়াই, আমি কিন্তু উড়ে এসে জুড়ে বসিনি, আমি কিন্তু ধাপ করে উড়ে এসে পড়াই না। এই পড়াই, যেমন আমি এর আগে আপনাদের ক্লাস নিয়েছি কিনা আমি জানি না, যদি নিয়ে থাকি তাহলে দেখেছেন আগের তুলনায়, মানে আজকে আপনারা প্রথম পেলেন আমাকে, হোয়াটএভার। এটা মাঝখানে আমার একটা বিরতি ছিল, আমি এক বছর লন্ডনে ছিলাম, এই আসার পরে আবার ধরে বেঁধে আমাকে ক্লাস দিতে বলেছে, কারণ আমি এই বিদ্যাবাড়ির হেড অফ বাংলাদেশ অ্যাফেয়ার্স বহু বছর ধরে। আমাকে আসার সাথে সাথে বলছে স্যার ক্লাস দিতে হবে। কথা বলতে এসে মাঝখানে আমি তো কিছুদিন ক্লাস নেইনি, তাই কথা একটু জড়তা ছিল, হতেই পারে। কিছু তথ্য আছে যেটা বলতে বলতে অভ্যস্ত, কারণ এই তথ্যগুলো তো ভুল করা যাবে না। দেখেছেন, আমি তথ্য যেটা দরকার আমার কাছে, আমার কাছে আপনি কি চাইবেন, আমার কাছে কি আছে দেখেন, আমার কাছে কি আছে। আমি এমনি এমনি পড়াই না, কথা বোঝাতে পেরেছি? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি এমনি এমনি পড়াই না, আমার হাতে তথ্য আছে, সেই তথ্যগুলোর মধ্যে থেকে আপনাকে আমি খুব সুরেলা কণ্ঠ দিয়ে ওয়াজ করে পড়ালাম, কাজ হবে না। আপনাকে আমার দেখাতে হবে যে কোন তথ্যগুলো আসে। এটা বাংলাদেশ অ্যাফেয়ার্স, এটা টেকনিক অ্যাপ্লাই করার জায়গাও এখানে কম, কারণ আপনি কত টেকনিক মুখস্থ করবেন? 500। তো 500 টেকনিক মুখস্থ করার জন্য তো আপনাকে আবার 500 টেকনিক খেয়াল রাখতে হবে। টেকনিকে যদি গিট্টু লেগে যায়, খুলবেন কি দিয়ে? সবচেয়ে বেটার এই পদ্ধতিতে যাওয়া, ছোট ছোট করে প্রশ্ন করে এগিয়ে যাওয়া, চিন্তা করা কোথায় থেকে প্রশ্ন আসবে। আমি এখানে পড়াতে এসেছি, পড়াতে আসার আগে বিসিএস নামক একটা বস্তু আছে, সে বস্তু আমাকে পাশ করতে হয়েছে, আজকে না, ওই অতগুলো বছর আগেই প্রায়, ঠিক আছে? আবার সেই পাশ করার সময় আমাকে আবার একটা ক্যাডারও অ্যাচিভ করতে হয়েছিল, ঠিক আছে? একটা একটা ধরেন ধাঁধা দিয়ে দিই, পুলিশ, অ্যাডমিন, ফরেন, এই তিনটার মধ্যে আমার যেটা প্রথম চয়েস ছিল সেটাই আমি পেয়েছি। এখন আমি সেখানে আছি কিনা, না থাকলে কেন নাই, থাকলে কোথায় আছি, এইটা আপনার জানার দরকার নেই। ওইটা করে এসে আমি আপনাদেরকে পড়াচ্ছি, তারপরে কি আমাকে বারবার চিন্তা করতে হচ্ছে কিন্তু ওই জায়গা থেকে। এইরকম মাঝখানে বছরগুলোতে এরকম বহু অফিসার তৈরি করেছি, যাদের মধ্যে এখন অ্যাডমিনে যারা আছে তারা কেউ কেউ ডেপুটি সেক্রেটারি, পুলিশে যারা আছে তারা এসপি, কাস্টমসে আমার স্টুডেন্ট জয়েন্ট কমিশনার হয়ে গেছে। কথা বুঝাতে পেরেছি? এটা অন্যভাবে নিয়ে না, আমি আসলে ওরা একটা কথাই বলতো, আমি কাউকেই ধান্দাবাজিটা করতাম না, আমি বলতাম যে আপনারা শুধুমাত্র ফলো করেন আমি কিভাবে চিন্তা করছি, কোথায় থেকে চিন্তা করছি। আমি নিজে প্রশ্নকর্তা, আপনাদেরকেও প্রশ্নকর্তায় পরিণত করতে চাই। আপনারা এই মুহূর্তে কিন্তু আপনারা স্টুডেন্ট না আমার কাছে, আমি বলি আপনারা প্রশিক্ষণার্থী, আমি আপনাদের প্রশিক্ষক। আমি শেখাচ্ছি বা চেষ্টা করছি কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়, আপনারা এইটা শেখেন। যত বেশি প্রশ্ন তৈরি করতে শিখবেন, নার্চার করবেন, তত বেশি আপনি প্রশ্নকে জব্দ করতে পারবেন। কারণ একদিন আজকে থেকে শুরু করেন, আগামী 7 দিন বা 15 দিনের একটা প্যাকেজ নেন, ঠিক আমি যেভাবে বলি সেভাবে পড়েন, 15 দিন পরে দেখবেন আপনি যে কোনো সাবজেক্ট খুব দ্রুত অ্যাচিভ, মানে কি বলবো যে শিখে নিতে পারছেন। কারণ কৌশলটা কি, আমরা ধৈর্য ধরতে পারি না, আমরা এলোমেলো হয়ে যাই। কিন্তু আমরা একটা প্যারা পড়বো, একটা পৃষ্ঠা পড়বো, এখান থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দ, কি ওয়ার্ড আছে বা কি সেন্টেন্স আছে, এগুলোকে আন্ডারলাইন করব, এবং আন্ডারলাইন করে আমরা সেইটাকে রিলেট করবার চেষ্টা করবো। এই আন্ডারলাইন অংশ দিয়ে প্রশ্ন করব, কি, কেন,